নমস্কার, এনটিভি ডব্লিউবিতে আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের ভারতবর্ষ পঞ্চম জেনারেশনের জন্য ফাইটার জেট তৈরি করছে এবং সেই ফাইটার জেট তৈরির জন্য যে ধরনের ইঞ্জিনের প্রয়োজন সেই ধরনের ইঞ্জিন এবং তার টেকনোলজি দেওয়ার কথা ছিল আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রিকের। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাবার পরও এই জেনারেল ইলেকট্রিক বিভিন্ন ধরনের অজুহাত সামনে নিয়ে আসছে এবং অজুহাত আনতে আনতে সময়কে শেষ করে দিচ্ছে। এবং ভারত এটা প্রথম থেকে বুঝতে পারেনি যে জেনারেল ইলেকট্রিক অন্য কাউরির অঙ্গুলি হিলনে এই ধরনের কাজকর্ম করছে। তারা ইঞ্জিন দেওয়ার কথা বলে সময় নষ্ট করছে। কিন্তু ভারতবর্ষ যখন বিষয়টি বুঝতে পারলো তখন কিন্তু আমেরিকার ওপরে ভরসা না করে অন্য কোনো দেশের সঙ্গেও তারা কথা শুরু করে দিল এবং তারই সঙ্গে ভারত নিজেও সেই কাবেরী ইঞ্জিনের কথা বলেছিলাম সেই ইঞ্জিনও তারা তৈরি করে ফেললো। এই পরিস্থিতিতে যখন আমেরিকান কোম্পানি ভারতকে ইঞ্জিন দিতে চাইছে না, সেই সময় ফিফথ জেনারেশনের জন্য যে ধরনের ইঞ্জিনের প্রয়োজন সেই ইঞ্জিন নেওয়ার জন্য ভারতবর্ষ কথা শুরু করে দিল ফ্রান্সের সঙ্গে। ফ্রান্সে একটি কোম্পানি রয়েছে যারা এই ধরনের ইঞ্জিন তৈরি করে, সে কোম্পানির নাম হচ্ছে স্যাফরন। এই স্যাফরন কোম্পানির সঙ্গে কথা শুরু করে ভারত এবং এই স্যাফরন কোম্পানি যখন ভারতের বিষয়টি শোনে তখন কিন্তু সে রাজি হয়ে যায় এবং সে বলে যে না ঠিক আছে, ডিল একেবারে পারফেক্ট, আমরা আমাদের যে টেকনোলজি সেই টেকনোলজি আপনাদের আমি দিয়ে দেব। কিন্তু এতে আবার বেঁকে বসে যায় তাদের দেশ। কেন বেঁকে বসলো? কারণ একটা জিনিস এই সমস্ত ইউরোপের দেশগুলোতে চলে, যেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কথাতে এরা উঠে, কথাতে এরা বসে। আর ইউরোপীয় ইউনিয়নের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে এশিয়া অথবা আফ্রিকান যে দেশগুলিকে রয়েছে সেখানে তারা জিনিসপত্র বিক্রয় করবে। কিন্তু তাদের জিনিস বিক্রয়ের ফলে যদি কোনো দেশ উপকৃত হয় তখন তারা বেঁকে বসবে, বিভিন্ন রকম অজুহাত তৈরি করবে। এই ক্ষেত্রে ঠিক সেটাই হচ্ছিল। ভারত বুঝতে পারে যে যাকে যতটা মিষ্টি দেওয়া দরকার তাকে ঠিক ততটাই মিষ্টি দিতে হবে, না তো কাজ হবে না। ভারত কি করলো? ভারত তো বারংবার তাদের বলতে শুরু করে দিল, দেখুন আপনারা চেষ্টা করুন, যদি আপনারা আমাদের টেকনোলজি দেন সেই ক্ষেত্রে আপনাদের আমরা এই পরিমাণ টাকা দেব। বর্তমানে অবশ্য তারা আমাদের টেকনোলজি দিয়ে দিয়েছে এবং এর মধ্যে আরো কিছু টুইস্ট আছে, বলছি আপনাদের। প্রথমত হচ্ছে ভারত ফ্রান্সের এই যে স্যাফরন কোম্পানি, সে ভারতের জিটিআর এর সঙ্গে মিলে 110 কিলো নিউটনের ইঞ্জিন প্রস্তুত করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং শুধু এই যে ইঞ্জিন তৈরি করবে তা না, নতুন ভাবে কাস্টমাইজ করবে ভারত। এই নতুন ইঞ্জিনের যে আইপিআর ওনারশিপ সেটাও থাকছে ভারতের হাতে, এখানে সেই কোম্পানির হাতে থাকছে না, এই যে স্যাফরন কোম্পানির হাতে থাকছে না, থাকছে ভারতের যে কোম্পানি যেটার নাম বললাম জিটিআর তার আন্ডারে। এবার ভারতের কাছে সবকিছুই চলে আসছে। এইবারে যেটা সবচেয়ে বড় বিষয় যে হঠাৎ করে ফ্রান্স কিভাবে রাজি হয়ে গেল, তাহলে তো রাজি হতে চাইছিল না। এইখানে ভারত কিন্তু একটা চাল খেলে দিল। কি চাল? ভারতের চাল খেলার যেটা মূল উদ্দেশ্য, যখন দেখলো যে না এরা ইউরোপীয় ইউনিয়নের কথা শুনছে, এরা আমাদের ইঞ্জিন দেওয়ার মতন জায়গায় নেই, তখন ভারত করলো ভারতের হাতে যে সমস্ত রাশিয়ান SU-30 ফাইটার জেট রয়েছে সেইগুলির আপগ্রেডেশন এবং তার সঙ্গে মেইনটেনেন্সের কাজ ভারত শুরু করলো এবং 240টি ফাইটার জেটের যে ইঞ্জিন কেনার অ্যাপ্রুভাল সেটা ভারত দিয়ে দিল এবং সেই ইঞ্জিনটি রাশিয়া থেকে আসবে এটাও বলে দেয়া হলো। তখন ফ্রান্সের সেই কোম্পানি স্যাফরন, ওদের তো মাথায় বজ্রাঘাত, তারা তখন ভাবতে শুরু করে দিল আরে ছিছি, এইরকম যদি চলতে থাকে তাহলে তো আমাদেরও ডিল ক্যান্সেল করে এরা অন্য কোনো জায়গা থেকে নিয়ে নেবে, এবারে আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। তখন স্যাফরন কোম্পানি আগ বাড়িয়ে ভারতের কাছে চলে এলো এবং বলল যে আমরা সবেতে রাজি রয়েছি, বলুন কোথায় কি সই শপথ করতে হবে,
আমরা আমাদের টেকনোলজি আপনাদের দিচ্ছি এবং সেই টেকনোলজি নিয়ে আপনারা নিজেদের মতন করে কাস্টমাইজ করুন, আপনারা নিজেদের মতন করে আপগ্রেডেশন করুন, এটা আপনারা করুন, কোনো অসুবিধা নেই। এবারে ভারতও রাজি হয়ে গেল। ভারত তো জানতো যে কাকে কি ধরনের মিষ্টি দিলে কাজ হবে, সেটা জানতো ভারত। এবারে স্যাফরন কোম্পানি ভারতের জিটিআর এর সঙ্গে মিলে কাজ শুরু করে দিল এবং পঞ্চম প্রজন্মের যে ফাইটার জেট, সেই ফাইটার জেট তৈরি হবে এই ইঞ্জিন দ্বারা। যে ইঞ্জিন তৈরি হবে ভারতের মধ্যে, যে ইঞ্জিনের আপগ্রেডেশন করবে ভারতীয় বিজ্ঞানীরা, ডিআরডিওর তত্ত্বাবধানে পুরো বিষয়টি হচ্ছে। কারণ ডিআরডিও এই কোম্পানিকে খুঁজেছে এবং ভারতের কাছে যাবতীয় টেকনোলজির সত্ত্বেও কিন্তু ভারত পেয়ে যাচ্ছে, অর্থাৎ ভারতের যে কোম্পানি রয়েছে জিটিআরই, তাদের কাছে কিন্তু এর যাবতীয় সত্ত্ব থাকছে। ফলে এই ইঞ্জিন যখন প্রস্তুত হয়ে যাবে পুরোপুরি আকারে, তখন কিন্তু এর যে আইপিআর ওনারশিপ, সেই আইপিআর ওনারশিপ ভারত নিজেদের হাতে রেখে দিল। ভারত ইচ্ছে করলে নিজেদের মতন করে ইঞ্জিন তৈরি করবে। একদিকে তো কাবেরী ইঞ্জিনের কাজ হয়েই গেছে প্রায়, তার সঙ্গে আবারও নতুন টেকনোলজি তারা পেয়ে গেল। মানে এই টেকনোলজিটা ভারতের হাতে ছিল না এবং এই টেকনোলজি ভারত পেয়ে যাওয়াতে এবার যে ভারত কি করতে পারে সেটা নতুন করে বলার কিছু না। ভারতের হাতে টেকনোলজি ভারত কিনে নিয়েছে, এইবারে নিজেদের মতন করে সেটা কাস্টমাইজ করবে ভারত। সেই কাস্টমাইজ করার পরে এমন ইঞ্জিন তৈরি হবে যে ইঞ্জিন দিয়ে পঞ্চম প্রজন্মের যে ফাইটার জেট, সেই ফাইটার জেট নির্মাণ করবে। এটা ভারতের নিজের জন্য করলো, কিন্তু এরপরে যেটা হবে, ভারত আবার তাদের হাত দিয়ে তৈরি হওয়া বা কাস্টমাইজড হওয়া নতুন যে ইঞ্জিন, সেই নতুন ইঞ্জিন আবার বাইরে বিক্রয়ও করে দেবে। তার মানে দেখুন, একদিকে ইউরোপীয় ইউনিয়ন তারা চেষ্টা করছিল যে কোনোভাবে যাতে ভারতের সঙ্গে ডিলটি না হয়, কিন্তু ভারত বুঝিয়ে দিল যে দেখো, তোমরা যদি ডিল করতে না দাও তাহলে আমরা অন্য কোনো দেশের কাছে চলে যাব। পয়সা ফেললে ভাই ভাত ছেটারে কাগের অভাব নেই, বলে না, সেই হচ্ছে ব্যাপার। পয়সা ফেলবো, অন্য কোনো দেশ দিয়ে দেবে। এবারে যেটা বলছিলাম আর কি, ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের দেশগুলোর এটা একটা দোষ বা ত্রুটি যাই বলুন, তারা কি করবে, আপনাকে সাহায্য করবে, কিন্তু সেই সাহায্য নিয়ে যদি আপনি বেশি ফল পেয়ে যান তখন কিন্তু তারা পিছিয়ে আসবে। এটাই কিন্তু তাদের মূল দোষ। ভারত কিন্তু এই রোগটা ধরে ফেলেছে। ভারত ধরে ফেলার পরে যখনই ভারত রাশিয়ার সঙ্গে চুক্তি করে দিল যে এতগুলো ইঞ্জিন রাশিয়া থেকে এবারে নিচ্ছে, এইবারে হয়তো আমাদের যে ডিল, সেই ডিল ক্যান্সেল করে দিয়ে ভারত অন্য জায়গা থেকে ইঞ্জিন নেবে। এখানে লাভবান হলো ভারতবর্ষ। কিরকম লাভবান হলো? প্রথমে তো আমেরিকার কোম্পানির কথা বলছিলাম, আমেরিকার যে কোম্পানির কথা বলছিলাম, আমেরিকার জেনারেল ইলেকট্রিক, তারা তো প্রচুর পয়সার বিনিময়ে ইঞ্জিন দিচ্ছিল ভারতকে, প্রচুর পয়সার বিনিময়ে। শুধু মানে দিচ্ছিল না, পয়সার পর পয়সা চেয়ে যাচ্ছিল, তারপরেও গড়িমসি বিভিন্ন রকম অজুহাত তাদের চলছিল। এইবারে তাদেরকে টপকে ভারত যখনই ফ্রান্সের সঙ্গে কথা বলতে শুরু করে দিল, তখন তারা চমকে গেল যে কি ব্যাপার। তখন আবার ফ্রান্সের কানে কানে প্রচুর প্রচুর দিতে শুরু করে দিল ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে, এই ভারতকে দিও না, এরা আমাদের সঙ্গে ডিল ছিল। এইবারে ভারত ইউরোপীয় ইউনিয়নকে জব্দ করার জন্য ভারতের কাছে রাশিয়ান যে যুদ্ধ বিমান রয়েছে, সেই যুদ্ধ বিমানগুলোর জন্য ইঞ্জিনের অর্ডার দিয়ে দিল রাশিয়াকে। তখনই ইউরোপীয় ইউনিয়ন বুঝতে পারলো, আরে ছিছি, এ তো আমাদের লসের জায়গায় পৌঁছে যাচ্ছে, না না, এটা করা যাবে না। ইউরোপীয় ইউনিয়নকে বলে, ভাই তোমাদের বুদ্ধি তোমরা রাখো, আমাদেরকে ব্যবসা করতে দাও। তখন কিন্তু ভারতের সঙ্গে চুক্তি সম্পূর্ণ হয়ে গেল। যাই হোক, পুরো বিষয়টি ভারতের কাছে এলো, ভারত নতুন ইঞ্জিন পেল, ভারত নিজের মতন কাস্টমাইজ করলো, ভারত সেই ইঞ্জিন তৈরি করে বাইরে ব্যবসাও করতে পারবে। এই হলো ভারত। মানে কূটনৈতিক দিক থেকে ভারত কিভাবে কাজ করতে হয় সেটা কিন্তু অন্য দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করে। আগে এগুলো হতো না। আগে ইউরোপীয় দেশগুলি তারা কিন্তু সবসময় পায়ের তলার রাখার চেষ্টা করতো ভারতকে, সব সময়, প্রতি ক্ষেত্রে। আর এখন দেখুন, বিশ্বের চতুর্থ শক্তি, আর এই চতুর্থ শক্তি শুধু নয়, ভারতবর্ষের কিছু কিছু ক্ষেত্রে বিশ্বের অন্যান্য সব দেশকে মাত করে দিয়েছে। মানে আমেরিকাও কিছু কিছু ক্ষেত্রে ভারতের সঙ্গে পাত্তা পায় না। এটাই ভারতবর্ষ। যত দিন যাবে তত আপগ্রেড হবে। একটা জায়গায় আমাদের ত্রুটি ছিল, প্রত্যেকে মেনে নেয় যে আমরা ইঞ্জিন তৈরি করতে পারতাম না, মানে সেই লেভেলের ইঞ্জিন আমাদের পক্ষে তৈরি করা যেত না। এবার সেই জায়গাটাও সম্পূর্ণ হয়ে গেছে। শুধু যে ফ্রান্স আমাদের টেকনোলজি দিচ্ছে বলে আমরা ইঞ্জিনের উন্নতি করেছি এটা ভাবলাম, এইটা ভাবাটা কিন্তু ভুল।
তার কারণ আমরা বলেছিলাম এর আগের ভিডিওতে, কাবেরী ইঞ্জিন ভারত তৈরি করে ফেলেছে, এবার সেটারও আপগ্রেডেশন হবে এবং তার সঙ্গে এই যে টেকনোলজি, এই টেকনোলজির মিল ঘটিয়ে কি উৎপাদন হবে এটা বলা খুব মুশকিল। ডিআরডিও এর দিকে আমরা তাকিয়ে রয়েছি, তারা আগামী দিনে আমাদেরকে আরো ভালো ভালো ইঞ্জিন দেবে, ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ বিমান বাহিনী আরো বড় জায়গায় পৌঁছবে, সেই দিন কিন্তু আসতে আর বেশি দেরি নেই। তাহলে আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।